110 ইউনিট 5 এবং 6। এখানে যে মূল বক্তব্যটা আমরা মানে যে বিষয়গুলো এখানে আলোকপাত করা হচ্ছে সেটা হচ্ছে প্রাচ্যবিদ্যা, উপযোগ পাঠ এবং বেন্টিং এর সঙ্গে তার কি সম্পর্ক ছিল এবং প্রাচ্যবিদ্যা কেন এখানে চর্চা করা হয়েছিল, উপযোগ পাঠ বলতে কি বোঝানো হয় ইত্যাদি। ফোর্ট উইলিয়াম কলেজে কতখানি তার অবদান ছিল, প্রাচ্যবিদ্যা চর্চা থেকে কেন প্রাচ্যবিদ্যাকে এখানে আনা হয়েছিল ইত্যাদি। এবং ইউনিট 6 যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে তার পরিবর্তন ছিল এবং সে কিভাবে তা পরিচালনা করা হতো ইত্যাদি। প্রথমে আমরা আজকে শুরু করছি প্রাচ্য বিদ্যা বা প্রাচ্য তত্ত্বগুলি। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি যখন দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে সরাসরি এদের শাসনের ব্যবস্থা করেছিল। ওয়ারেন হেস্টিংস আমরা জানি 1772 খ্রিস্টাব্দে হয়েছে দ্বৈত শাসনের অবসান ঘটানো হয়েছে, যেটা 1765 তে পলাশীর যুদ্ধের পর এই দ্বৈত দেওয়ানি যেটাকে নেওয়া হয়েছিল, দেওয়ানির ফলে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এই দ্বৈত শাসন ব্যবস্থায় কিন্তু সত্যিকারের বলতে সেই অর্থে নবাবের কোনো ক্ষমতাই আর ছিল না, সমস্ত আর্থিক ক্ষমতাই চলে গিয়েছিল কোম্পানি হাতে নেওয়ার নামে মাত্র পরিচালক ছিলেন। ওয়ারেন হেস্টিংস হলেন কোম্পানির শাসনের প্রতিষ্ঠাতা, আবার প্রাচ্য তত্ত্বের কিন্তু প্রতিষ্ঠাতা। কারণ ওয়ারেন হেস্টিংসের ওয়েলেসলি নামের সঙ্গে কিন্তু প্রাচ্য তত্ত্বের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। মোটামুটি ভাবে আমরা হেস্টিংস আমরা এখানে দেখেছি ওয়ারেন হেস্টিংস কিন্তু ভারতীয় সংস্কৃতিকে কোম্পানির শাসনের ভিত্তি হিসাবে গ্রহণ করতে চেয়েছিলেন। প্রথমে আমরা দেখেছি কলকাতা মাদ্রাসা স্থাপিত করা হয় এবং এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে। কি করেছিল ওয়ারেন হেস্টিংস? দুই সভ্যতার মধ্যে তিনি গঠনমূলক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যোগাযোগকে উৎসাহ দিয়েছেন। কলকাতায় নতুন শহর এবং নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, এগুলি দুই সভ্যতার মধ্যে বিনিময় হিসাবে কাজ করত। তার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের কলকাতা মাদ্রাসা এবং এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে। এই দুটি প্রতিষ্ঠাতা কিন্তু হেস্টিংস। জোনাথন ডানকান কাশীতে স্থাপন করলেন কাশী সংস্কৃত কলেজ। হেস্টিংস আশা করেছিলেন প্রাচ্যবিদ্যার শিক্ষিত যারা হবে কর্মচারীরা তারা কিন্তু এই এদেশের ভাষা, সংস্কৃতি, আইন এবং ঐতিহ্য আয়ত্ত করবেন। কারণ এদেশে যদি তাদেরকে কাজ করতে হয় তাহলে এদেশের ভাষা কিন্তু তাদেরকে জানতে হবে। প্রাচ্যবিদ্যা চর্চার আসল উদ্দেশ্য ছিল হচ্ছে এদেশের শাসন, আইন, বিচার ব্যবস্থা, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে উন্নততর তাদেরকে প্রাচ্যবিদ্যা চর্চার কি আসল উদ্দেশ্য ছিল? এদেশের শাসন, আইন, বিচার ব্যবস্থা, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করে উন্নততর শাসন কাঠামো গড়ে তোলা। লর্ড ওয়েলেসলি শাসন কাঠামো গড়ে তোলা। শুধু যে প্রশাসনিক এবং সামাজিক স্তরে কাজ করতে হবে তা নয়, বুদ্ধিরও বিনিময় করার জন্য কিন্তু এই প্রাচ্যবিদ্যা চর্চাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল। এদেশীয়দের সঙ্গে কাজ করতে হবে, এদেশীয়দের মধ্যে করে তাদের শিখতে এবং চিন্তা করতে হবে। যদি তা না হয় ইংরেজরা এদেশে চিরকাল বিদেশি হয়ে যাবে। শাসক ও শাসকের মধ্যে কিন্তু কোথাও কোনো যোগাযোগ ঘটবে না। তাই প্রাচ্যবিদ্যা চর্চার আসল উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতের প্রাচ্যের ভারতের সমাজ সংস্কৃতি জ্ঞান লাভ করা, তবেই এখানে তাদের শাসন ব্যবস্থা তাদের সুবিধা হতো। এবং যদি শাসক এবং শাসকের মধ্যে কোনো যোগাযোগ না না হতো তাহলে এখানে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ভবিষ্যতে কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। এটা তো ঠিক যে প্রাচ্যতত্ত্বর যেটা শাসন কাঠামো গড়ে তোলা, এছাড়াও এদেশে কিন্তু এডওয়ার্ড সহিত এ সম্পর্কে বলেছিলেন প্রাচ্যতত্ত্ব হচ্ছে ঔপনিবেশিক শাসনের একটা কৌশল ছিল। এদেশে শিক্ষা ও সাংস্কৃতিক উন্নত ঘটানো কিন্তু এর আসল। আমরা যদি পুরোটা দেখতে পাই তাহলে কিন্তু প্রাচ্যবিদ্যা চর্চার আসল উদ্দেশ্য কি ছিল? এদেশে শিক্ষা
ধারার অগ্রগতি ঘটিয়ে সাম্রাজ্যবাদী ওয়েলসলি কলকাতায় স্থাপন করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা আমরা সবাই জানি। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলসলির উদ্যোগে। তার পিছনে কিন্তু অনেক উদ্দেশ্য ছিল এবং সেটা কিভাবে প্রতিষ্ঠা করবে তার পিছনে কিন্তু অনেক পদ্ধতিও ছিল। প্রাচ্য বিদ্যাচর্চা শুধু ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু তার ব্যাপ্তি ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স এবং জার্মানিতে প্রভাব পড়েছিল। ফ্রান্স জার্মানিতে কিন্তু প্রভাব পড়েছিল। কর্নওয়ালিস ও ওয়েলসলি সময় থেকে প্রশাসনের উপরে পশ্চিমের প্রভাব ছিল বেশি। সংস্কার এবং শাসনকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। ওয়ারেন হেস্টিংস এদেশীয় শাসন কাতারে ওয়েলসলি এবং কর্নওয়ালিসের সময় থেকে আমরা যেগুলো প্রশাসনের উপরে পশ্চিমের প্রভাব ছিল বেশি। সংস্কার এবং শাসনকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল। ওয়ারেন হেস্টিংস এদেশীয় শাসন কাঠামোর মধ্যে এদেশীয় শাসনতান্ত্রিক উপাদান দিয়ে কোম্পানি শাসন গড়ে তোলার কিন্তু পরিকল্পনা করেছিলেন। কর্নওয়ালিস ও ওয়েলসলি প্রাচ্যতত্ত্ব দ্বারা প্রভাবিত হননি, তারা আধুনিক শাসনতান্ত্রিক ধ্যান ধারণা, তাহলে কর্নওয়ালিস এবং ওয়েলসলি তারা কিন্তু প্রাচ্যতত্ত্ব দ্বারা প্রভাবিত হয়নি, তারা আধুনিক শাসনতান্ত্রিক ধ্যান ধারণা যেমন আইন শাসন এবং বিচার ব্যবস্থা ইত্যাদি কিন্তু তারা বিচার ব্যবস্থা, আইনের শাসন আর বিচার ব্যবস্থা কিন্তু ইত্যাদি কিন্তু নিয়ে আসবে। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কর্নওয়ালিস ওয়েলসলি যে শাসন সংস্কার করেছিলেন বা বিচার ব্যবস্থা সংস্কার করেছিলেন, তারা কিন্তু সেটা পৃথকীকরণ করেছিলেন, একসঙ্গে কিন্তু সেগুলোকে রাখেনি। এছাড়া আমরা দেখতে পাই যে শাসন ব্যবস্থা ইউরোপীয়দের প্রাধান্য দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই সময় আমাদের শাসন ব্যবস্থা মোটামুটি ভাবে ম্যাক্সিমাম ছিল, মানে বেশি সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল হচ্ছে বিদেশি বা ইংরেজ কর্মচারী। জেমস স্মিথ ইউরোপীয়দের শ্রেষ্ঠত্ব প্রাচ্যের অধঃপত অবস্থা চিত্রটি তুলে ধরলে প্রাচ্যতত্ত্ব আর কোম্পানি শাসন ব্যবস্থা কিন্তু বাস্তব বিস্তার করতে পারেনি। মোটামুটি ভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটি অধঃপতিত অনগ্রসর জাতিকে কিভাবে উন্নত করা যায় সংস্কারের মাধ্যমে কিন্তু সেই ক্ষেত্রে প্রাধান্য পেয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব, অবাধ মুক্ত অর্থনীতি, উপযোগবাদ, মিশনারিদের খ্রিস্টান ধর্ম প্রচারের ইচ্ছা ও আবেগ নতুন মানসিক পরিবেশ ও পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল। ইউরোপে জাতি নিয়ে গবেষণা এবং জাতি গৌরব প্রতিষ্ঠার ইচ্ছা পাশ্চাত্যের ধারণা এবং প্রাচীন ভারতের গৌরবময় ঐতিহ্যের ধারণাকে কিন্তু দুর্বল করে দিয়েছিল। লর্ড ওয়েলসলি হচ্ছেন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, তিনি এক শাসন কাঠামোর কিন্তু অন্যতম নির্মাতা। তিনি 1800 খ্রিস্টাব্দে, যেটা আমরা পূর্বে বলেছি বা আমরা সকলেই অবগত আছি, তিনি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি নিঃসন্দেহে একজন সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, কিন্তু তার সাম্রাজ্যবাদ কিন্তু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের শোষণমূলক শাসন না। তার কাছে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য ছিল একটা পবিত্র ন্যাস বা স্যাক্রেড ট্রাস্ট। তিনি এই ধারণা থেকে লর্ড ওয়েলসলি ইংরেজ শাসনের, যেটা সিভিল সার্ভিসকে উন্নতিতে মন দেন। তিনি এই আদেশ জারি করেছিলেন যে ভাষা এবং আইনে পাশ না করলে কতগুলি কিন্তু উচ্চতর পদে নিয়োগ করা হবে না। মানে ভাষা এবং আইনে এখানে পাশ না করা, তাহলে কিন্তু কতগুলি উচ্চতর পদে নিয়োগ করা হবে না। বাংলা, ফার্সি ও হিন্দুস্তানি ভাষা শিক্ষার কিন্তু তিনি ব্যবস্থা করেছিলেন। কারণ এখানে যে কিন্তু শাসন করতে যায় বা কর্মচারী কিন্তু বাংলা জানতে হবে, উচ্চতর পদে নিয়োগ করা হবে না। তিনি বলেন যে শুধু ভাষা শিখলেই হবে না, আমাদের আইন, রাজস্ব, নীতি এবং প্রশাসনিক কাজে কিন্তু দক্ষ ব্যক্তিদেরও প্রয়োজন। 1799 খ্রিস্টাব্দে ওয়েলসলি বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট হেনরি
ডান্ডাসকে তিনি আহ, হেনরি ডান্ডাসকে তিনি কি করলেন, তিনি জানিয়েছিলেন যে ইংল্যান্ড থেকে যাদেরকে রাইটার হিসাবে ভারতে পাঠানো হবে তাদের নাম, ইংল্যান্ড থেকে তিনি যাদেরকে ভারতে পাঠানো হয় রাইটার হিসাবে তাদের না থাকে কোনো শিক্ষা, না থাকে কোনো চরিত্র। ঠিক এই কারণে তিনি রাইটারদের ভারতের কোনো প্রতিষ্ঠানে 2 বা 3 বছরের শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছিলেন। কারণ প্রাচ্য বিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল, যদিও আমরা বলছি মূল উদ্দেশ্য ছিল হচ্ছে তার অন্য, তবুও এখানে ভাষা শিক্ষার জন্য কিন্তু সেটাকে করা হয়েছিল। 1800 খ্রিস্টাব্দে 9 জুলাই ওয়েলিস ডিরেক্টর হওয়ার আগে তার ঐতিহাসিক পত্রখানি কিন্তু দেখেন। তার আগে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের কিন্তু বিস্তার ঘটেছিল। তাহলে তার আগে ভারতে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল, ভবিষ্যতে কিন্তু বিস্তারের সম্ভাবনা ছিল। নিজাম অধীনতামূলক উচ্চতা ভোগ করে টিপু পতনের পর মহীশূরের হিন্দু রাজবংশ কিন্তু সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়। মহীশূর রাজ্যের একটি বড় অংশ ইংরেজ শাসনাধীনে স্থাপিত ছিল। মহীশূর রাজ্যের একটা বড় অংশ ইংরেজ শাসনাধীনে স্থাপিত হয়েছিল। 1 বছরের মধ্যে সমগ্র কর্ণাটকের সামরিক ও বেসামরিক দায়িত্ব কোম্পানিকে 1 বছরের মধ্যে সমগ্র কর্ণাটকের সামরিক ও বেসামরিক দায়িত্ব কোম্পানিকে নিতে হয়। 1801 খ্রিস্টাব্দে অযোধ্যা রোহিঙ্গা কর্ণ ও নিম্ন গোয়া অঞ্চল কোম্পানি লাভ করেছিল। 1802 খ্রিস্টাব্দ থেকে মারাঠা সাম্রাজ্য ভাঙতে থাকে। এই পরিবর্তিত পরিস্থিতি কিন্তু কোম্পানির দায়িত্ব বেড়েছিল। তবে 1802 খ্রিস্টাব্দ থেকে কিন্তু মারাঠা সাম্রাজ্য ভাঙতে থাকে, এই পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানির কিন্তু দায়িত্ব বেড়েছিল। ওয়েলিসকে মনে করেন কোম্পানির নতুন দায়িত্ব পালনের জন্য একটি নতুন শাসন কাঠামো গড়ে তোলা দরকার। তাহলে ওয়েলিসকে কি মনে করেছিল যে কোম্পানির নতুন দায়িত্ব পালনের জন্য একটি নতুন শাসন কাঠামো গড়ে তোলা দরকার। তিনি ডিরেক্টর সভাকে জানিয়েছিলেন যে কোম্পানির সাম্রাজ্য হলো পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান রাইটার, ক্যাপ্টেন, মার্চেন্টরা এই দুটি প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবে না। কোম্পানির কর্মচারীদের কাজ করাবে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোম্পানির কর্মচারীদের কিন্তু কাজকর্ম পরিবর্তন করেছিল, কিন্তু তাদের নতুন ধরনের শিক্ষার কিন্তু প্রয়োজন ছিল। তাদের শিক্ষা, অভ্যাস, আচার, ব্যবহার, নীতিবোধ নতুন করে গড়ে তোলা কিন্তু তাহলে তাদের শিক্ষা, অভ্যাস, আচার, ব্যবহার, নীতিবোধ নতুন করে গড়ে তোলার প্রয়োজন দেখা দিয়েছে। কাজ এবং যোগ্যতার মধ্যে সামঞ্জস্য বিধান করা অবশ্যই প্রয়োজন। ওয়েলেসলি কোম্পানির কর্মচারীদের জন্য একটি শিক্ষা পরিকল্পনা, তাদের কাজ ও যোগ্যতার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা অবশ্যই প্রয়োজন। ওয়েলেসলি কোম্পানির কর্মচারীদের জন্য একটি শিক্ষা কিন্তু পরিকল্পনা করেছিল। ইউরোপে শিক্ষিত মানুষ যে ধরনের সাহিত্য বিজ্ঞানে শিক্ষা লাভ করে তা দ্বারা নির্মিত। ইউরোপে শিক্ষিত মানুষ যে ধরনের সাহিত্য বিজ্ঞানে শিক্ষা লাভ করে তা দ্বারা নির্মিত। এরপরে তাকে তাদের শিক্ষা দিতে হবে ভারতের ইতিহাস, ভাষা, নীতি, হিন্দু, মুসলমান, আইন এবং ধর্ম। ইউরোপে শিক্ষিত মানুষ যে ধরনের সাহিত্য বিজ্ঞানে শিক্ষা লাভ করে তা দ্বারা নির্মিত। তারপর তাদেরকে শিক্ষা দিতে হবে ভারতের ইতিহাস সম্পর্কে, ভারতের নীতি, হিন্দু, মুসলমান, আইন এবং ধর্ম। ধর্মবার আয়োজন করার প্রয়োজন হয়। লোভ ও দুর্নীতি থেকে এসব গুণাবলী তাদেরকে রক্ষা করবে। ওয়েলেসলি মনে করেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এসব কিন্তু খুব আয়ত্ত করা যায় না। তাহলে 16, 17, 18 বছর বয়সে সামান্য শিক্ষা নিয়ে রাইটাররা ভারতে চলে আসে। এদেশের ভাষা, আইন বা রাজস্ব ব্যবস্থা বা কোম্পানির নিয়ম সম্পর্কে তারা কিছুই জানে না। অলসভাবে তারা জীবনটা কাটিয়ে, তার মানে কি তারা এদেশে কাজ করতে আসছে কিন্তু এদেশের ভাষা বা সম্পর্কে তারা কিছুই জানে না। তাহলে তারা কি কাজ শিখবে বা তারা কি কাজ করবে? তখন এই জন্য তাদেরকে একটা বিশেষ শিক্ষার ব্যবস্থা করা
যারা এই ভাষাটা তারা শিখবে, কিন্তু বিচার, আইন, রাজস্ব বা অর্থ, রাজনৈতিক বিষয় তারা কিন্তু অবগত হয়ে যাবে। তবে শুধু ভাষা শিখলে হবে না, এখানকার বিচার ব্যবস্থা কি, এখানকার আইন কি, এইসব নিয়ে কিন্তু তারা কিন্তু ওয়েলিস্টিক কর্মচারীদের শিক্ষার এই ত্রুটি দূর করে শাসন ব্যবস্থায় কিন্তু, তাহলে ওয়েলিস্টিক কর্মচারীদের শিক্ষার এই ত্রুটি দূর করে শাসন ব্যবস্থায় কিন্তু উন্নতি ঘটাতে চেয়েছিলেন। প্রতিভাবান কিছু মানুষ সাম্রাজ্য গড়ে তুলেছে, এতে প্রশাসনের দায়িত্বে প্রতিভাবান কিছু মানুষ সাম্রাজ্য গড়ে তুলেছে, এতে প্রশাসনের দায়িত্ব কিন্তু আরো বেড়ে যায়। শিক্ষিত, শৃঙ্খলা পরায়ণ, রুচিবান, মার্জিত মানুষরা হবে শাসক। শিক্ষিত, শৃঙ্খলা পরায়ণ, রুচিবান, মার্জিত মানুষরা হবে শাসক। ওয়েলিস্টির মতে সাম্রাজ্য স্থাপনের যুগ শেষ হয়েছে, শুরু হয়েছে শাসনের যুগ। এই শাসনের কারণ ফরাসি যুদ্ধের পরে সাম্রাজ্য স্থাপনের থেকে সেই সময় কিন্তু এখানে রাজস্ব স্থাপনের কিন্তু আবার মানে সাম্রাজ্য স্থাপনের যুগ শেষ হয়েছে, সেখানে শুরু হয়েছে শাসনের যুগ। এই শাসনের বাস্তবিকতায় কিন্তু করেছে ইউরোপীয় শিক্ষা থেকে বাণিজ্য চালানো শাসন করা যায়, ইউরোপীয় শিক্ষা থেকে বাণিজ্য চালানো শাসন কিন্তু কখনোই করা যায় না। কোম্পানি কর্মচারীদের জন্য ও নৈতিক তত্ত্বাবধানের কিন্তু কোনো ব্যবস্থা নেই। কোম্পানি কর্মচারীদের কর্মী এবং নৈতিক তত্ত্বাবধানের কিন্তু কোনো ব্যবস্থা নেই। কাজের উপযোগী শিক্ষার ব্যবস্থা নেই, পদোন্নতির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সম্পর্ক নেই। এই জন্য যারা উচ্চতরের পদে যান তারা অসুবিধার মধ্যে পড়তেন। ভারতে ইংরেজ কর্মচারীদের কাজের পরিবেশ কিন্তু বেশ জটিল, ইউরোপীয় এশীয় শাসনের সঙ্গে তাদের পরিচিত হতে হয়। ভারতে ইংরেজ কর্মচারীদের কাজের পরিবেশ বেশ জটিল ছিল, ইউরোপীয় এবং এশীয় শাসনের সাথে কিন্তু তাদের পরিচিত হতে হয়। এর জন্য তাদের ইউরোপীয় এশীয় শাসনের সঙ্গে তাদের পরিচিত হতে হয়, এর জন্য তাদের শিক্ষার মধ্যে মিশ্র ধরনের হওয়া বাঞ্ছনীয়। ইংল্যান্ডে ভারতীয় ভাষা বা আইন ইত্যাদি সম্পর্কে শেখানোর কোনো ব্যবস্থা ছিল না। ইংল্যান্ড তো মনোযোগ দিয়েছিল ভারতকে শোষণ করা। এই জন্য ওয়েলিস্টিক কর্মচারীদের শিক্ষার জন্য কোভিলিয়ান কলেজ স্থাপনের প্রস্তাব করেন। ডিরেক্টর শহর অনুমোদন কিন্তু না নিয়ে 1830 সালে 9 নম্বর আদেশ জারি করে তিনি কোভিলিয়ান কলেজ স্থাপন করেন। কর্মচারীদের বেতন থেকে একাংশ কেটে নিয়ে কলেজের ব্যয় নির্বাহের ব্যবস্থা করা হয়। এইভাবে কিন্তু কোভিলিয়ান কলেজ যাত্রা শুরু করে। এইভাবে এই ব্যবস্থা পরবর্তীকালে কিন্তু সব গভর্নর জেনারেল এই কলেজ পরিচালনার দায়িত্ব নেয়। ফরাসি বিষয়, ফরাসি বিপ্লবের উত্তাপে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে সরকারি কর্মচারীদের ধর্ম, নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিয়ে ঠিক করতে তাদেরকে পরিচালনা করতে হয়েছিল। তিনি এইভাবে ব্রিটিশ শাসনকে স্থিতিশীল কিন্তু তিনি এইভাবে ব্রিটিশ শাসনকে স্থিতিশীল করতে তিনি এইভাবে ব্রিটিশ শাসনকে স্থিতিশীল করতে কিন্তু চেয়েছিলেন। তাহলে মুদ্রা কথা হচ্ছে তাহলে ওয়েলিস্টির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতের ব্রিটিশ শাসনকে স্থিতিশীল করা। যেভাবেই হোক না কেন তিনি ওই শিক্ষা দান করে তাদেরকে একটা ভালো এসে আনতে চেয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষণীয় বিষয়ের মধ্যে ছিল হচ্ছে খ্রিস্টান ধর্ম, রাজ্য ভাষা, হিন্দু ও মুসলমান আইন, সরকারি আইন, রাষ্ট্রীয় অর্থনীতি, ভূগোল, অঙ্ক, ধ্রুপদী। তার মানে কি কি বিষয় ছিল? কি বিষয় ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে খ্রিস্টান ধর্ম, রাজ্য ভাষা, হিন্দু মুসলিম আইন, সরকারি আইন, রাষ্ট্রীয় অর্থনীতি, ভূগোল, অঙ্ক, ধ্রুপদী, আধুনিক ইউরোপীয় ভাষা, সাধারণ ইতিহাস, ভারতীয় ইতিহাস, প্রকৃতি বিজ্ঞান, উদ্ভিদ বিদ্যা, রসায়ন এবং জ্যোতিষ। ওয়েলিস্টিক বিশ্ব শিক্ষা ব্যবস্থা ছিল অনেকখানি অবাস্তব। ওয়েলিস্টিক এই বিশ্ব শিক্ষা ব্যবস্থা ছিল হচ্ছে একটা অবাস্তব, অনেকখানি অবাস্তব। 3 বছরের মধ্যে একটা বিষয় সম্পূর্ণ আয়ত্ত করা সম্ভব ছিল না। এই জন্য প্রথমে 4টি বিষয় শিক্ষাদানের উপরে জোর দেওয়া হয়েছিল। তিনি অনেকগুলি বিষয়ের এখানে সূচনা করতে চেয়েছিলেন, কিন্তু 3 বছরের মধ্যে এতগুলো বিষয়ের উপর শিক্ষাদান করা অসম্ভব ছিল। এই জন্য তিনি 4টি বিষয়ের শিক্ষাদানের উপর
আইন, নীতিশাস্ত্র, সরকারি আইন এবং ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান। ফোর্ট উইলিয়াম অনেকে এখানে বাংলা ভাষা শেখানোর দায়িত্ব নেন। বছরে দুবার পরীক্ষা গ্রহণ করে পুরস্কার দানেরও ব্যবস্থা করা হয়েছিল। দেশীয় ভাষার বিকল্পে ব্যবস্থা করা হয়, ডিগ্রি দানের কিন্তু প্রস্তাব করা হয়। দেশীয় ভাষার বিকল্পে ব্যবস্থা করা হয় এবং ডিগ্রি দানেরও কিন্তু প্রস্তাব করা হয়েছিল। প্রতি মাসে প্রত্যেক ছাত্রকে ৩০০ টাকা করে স্টাইপেন্ড দানের ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ টেবিলে সব ছাত্র এখানে একসঙ্গে আহার করতে বিলাসিতার সবার এখানে ত্যাগ করা হয়েছিল। ধর্মভাব বৃদ্ধির জন্য সকলকে প্রার্থনায় যোগ দিতে বলা হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ শুরু হলে ৩ বছরের কম কাজ করে এমন সব কর্মচারীকে ৩ বছরের জন্য কলেজে প্রশিক্ষণ নিতে বলা হয়। বম্বে এবং মাদ্রাজে সামরিক এবং বেসামরিক বিভাগের সকলকে প্রশিক্ষণ দিতে বলা হয়েছিল। তাহলে কি বলছি, তাদের এখানে সামরিক এবং বম্বে এবং মাদ্রাজের সামরিক এবং বেসামরিক বিভাগের সকলকে প্রশিক্ষণ দিতে কলেজ থেকে সরকার বম্বে ও মাদ্রাজের সামরিক ও বেসামরিক বিভাগের সকলকে প্রশিক্ষণ দিতে কিন্তু বলা হয়েছিল। ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজে একটি সর্বভারতীয় প্রশিক্ষণ থেকে ফোর্ট উইলিয়াম কলেজকে তিনি সর্বভারতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। এতে সব রেসিডেন্সি কর্মচারীরা কিন্তু একই ধরনের শিক্ষা প্রশিক্ষণ পাবে। শিক্ষার্থী তাদেরকে ওরা তিনি নিযুক্তির দায়িত্ব নিতে চেয়েছিলেন। শিক্ষার্থী নিযুক্তির দায়িত্ব নিতে চেয়েছিলেন। 1800 খ্রিস্টাব্দে ডিরেক্টর সভা এই প্রস্তাব কলেজ প্রকল্পটি বাতিল করে দিয়েছিল। তিনি সংসদীয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কলেজটি খুলেছিলেন। এই পরিবর্তে তারা একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান স্থাপন করে ভাষা এবং শিক্ষা দিতে পারে। বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সি তাদের কর্মচারীদের জন্য স্বতন্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। ডিরেক্টর সভা লিখিতভাবে ওয়েলেসলি প্রস্তাবে বিরোধিতা করেছিল। ওয়েলেসলি ফোর্টের অধিকারে হস্তক্ষেপ করেন এবং তিনি কর্মচারীদের নিয়োগের কিন্তু প্রস্তাব দেন। কর্তৃপক্ষ মনে করেছিল কলকাতায় প্রশিক্ষণ দিয়ে বম্বে এবং মাদ্রাজের কর্মচারীরা অনগ্রসর প্রেসিডেন্সি থেকে যাবে। তাহলে কি তার কি মনে করছিল, কর্তৃপক্ষ মনে করছিল কলকাতায় প্রশিক্ষণ দিলে বম্বে এবং মাদ্রাজে যারা কর্মচারী আছে ওই অনগ্রসর প্রেসিডেন্সি যেতে চাইবে না। কলকাতায় যারা প্রশিক্ষণ দিতে যাবে তারা কেন এখানে যাবে, তাহলে এখানে থেকে যাবে। নানা এই কারণেই কিন্তু কোম্পানি ডিরেক্টর এই ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম প্রকল্পকে তারা প্রথমে গ্রহণ করে কিন্তু পরবর্তীকালে তাকে তারা বাতিল করেছিল। তাহলে কি ফোর্ট উইলিয়াম তার প্রতিনিধি যে উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেছিলেন সেটা পাবেন কিছুটা হলেও হয়েছিল। আচ্ছা, তাদের ফোর্ট উইলিয়াম কলেজের কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে তারা কিন্তু ভারতীয় হয়ে যেতে পারে। তারা তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা এখানে শিক্ষা দিতে চাইবে অনেক কম ব্যয়ে, এখানে শিক্ষা দিতে চাইবে অনেক কম ব্যয়ে ইউরোপের শিক্ষা ব্যবস্থা করা সম্ভব বলে কর্তৃপক্ষ মনে করেছিল। তার মানে যদি কর্মচারীরা একবার থেকে যায় তাহলে সে এখানে তার সন্তানদেরও পড়াতে চাইবে, তাহলে এখানে অনেক কম তারা অনেক কম ব্যয়ে ইউরোপের শিক্ষা ব্যবস্থা প্রচেষ্টা করবে। কর্তৃপক্ষ মনে করি এটা সব ভয় পেয়েছিল কলেজে বিরাট আর্থিক চাহিদা তাদের নিতে হতে পারে। তাহলে সুতরাং ওয়েলেসলি কলেজে একটা বিরাট বড় আর্থিক চাহিদা নিতে হতে পারে। সুতরাং একদিকে ওয়েলেসলি অন্যদিকে ডিরেক্টর এই দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য হওয়াতে বিরাট ফারাক হয়ে যায়। উইলিয়াম কলেজটিকে একটি ভাষা শিক্ষালয়ের প্রতিষ্ঠা হিসাবে 1806 খ্রিস্টাব্দে হাইমিলি কলেজ স্থাপিত হলে ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু এর গুরুত্ব আরো কমে যায়। শিক্ষার্থীদের একসঙ্গে খাওয়া এবং থাকার জন্য এখানে বাতিল করে। হাইমিলি কলেজটা যখন হলো তখন কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব কমে যায় এবং শিক্ষার্থীদের একসঙ্গে থাকার এবং খাওয়ার
ভাষাগত পদ্ধতি তুলে দেওয়া হয়, শুধু ভাষা শিক্ষার্থীদের জনগণ পণ্ডিত এবং মনীষীকে এখানে ডাকতে রাখা হয়। তাহলে শিক্ষার্থীরা ভাষা শিক্ষাভাগের নামে শিক্ষার্থীরা কলেজে অবসর গ্রহণের সুযোগ পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজ বাড়িটা প্রস্তাব দিয়েছিল পাঞ্জাব ভাষা শিক্ষা ব্যবস্থা ইংল্যান্ডে না থাকায় শেষ পর্যন্ত 1854 খ্রিস্টাব্দে কলেজটি উঠে যায়। শেষ পর্বে ফোর্ট উইলিয়াম কলেজ তার লক্ষ্য থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। 1801 থেকে 5 পর্যন্ত এই কলেজ তার লক্ষ্যের অনেক কাছাকাছি ছিল। এবার 1801 থেকে 1805 পর্যন্ত এই কলেজ তার লক্ষ্যের অনেক কাছাকাছি ছিল। প্রাচ্যবিদ্যা বিশারদ তরুণ সিভিলিয়ানদের সঙ্গে ভারতের ভাষা সাংস্কৃতিক পরিচয় ঘটানো ভারত ইংরেজ শাসক গোষ্ঠীর মধ্যে কলেজটি ছিল ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষা নেন প্রখ্যাত ইংরেজ প্রশাসক চার্লস মেককাব, উইলিয়াম বার্ড, প্রিন্সেপ পল ম্যাকেঞ্জি ইত্যাদি। এখানকার ছাত্ররা কেন্দ্রীয় সরকারের সার্ভিস বিভাগ বার্ষিক পরিচালনা করত। ওয়েলিস তরুণ প্রশাসকদের মধ্যে মহান আদর্শ সঞ্চার করতে চেয়েছিলেন। তার সব চেষ্টা কিন্তু যে ব্যর্থ হয়নি। তার আদর্শ উদ্বুদ্ধ হন মন্ত্র ম্যানকব, মেককাব এবং এলফিস্টন। শাসনায়ন, বিচার, যুদ্ধ, কূটনীতি, অর্থ, রাজনীতি সমাবেশে এদের কিন্তু সুদক্ষ করে গড়ে তোলা হয়। ওয়েলেসলির পরেও দক্ষ, শিক্ষিত, নীতিবান, ধর্মপরায়ণ, প্রশাসন করার ঐতিহ্য আরো কিছুটা কিন্তু থেকে ছিল। ফোর্ট উইলিয়াম কলেজ তার মহান আদর্শ দক্ষ দর্শনের ভাষা শিক্ষার একটি স্কুল প্রতিষ্ঠানে পরিণত হয়। তাহলে যে কারণে ফোর্ট উইলিয়াম কলেজকে স্থাপন করা হয়েছিল সেই কারণে কিন্তু অনেকটা দূরে চলে যায়। এরপর আমরা দেখবো হচ্ছে উপযোগবাদ। তাই উপযোগবাদ হলো কি 1819 শতকে ইংরেজ চিন্তাবিদ বলেন সমাজ দর্শনের উপরে প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তা ভাবনা। চারজন উল্লেখযোগ্য উপজাতির এই সময়কার ইউরোপীয় জীবনে কয়েকটি যুগান্তকারী ঘটনা ঘটেছিল। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হচ্ছে একটা হচ্ছে শিল্প বিপ্লব, আরেকটা হচ্ছে ফরাসি বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ব্যবস্থা একটা বড় পরিবর্তন ঘটেছিল। শিল্প শ্রমিকের আবির্ভাব ঘটেছিল। পুঁজিপতিরা আগে ধনী হয়েছিল। শ্রমিক শ্রেণী অসম্ভব দুর্নীতির মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। অবাধ অর্থনৈতিক প্রবণতারা অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করেছিলেন। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে কি ফরাসি বিপ্লব, যা পৌর ব্যবস্থা ইউরোপের পৌর ব্যবস্থা পতন ঘটিয়ে নতুন ব্যবস্থায় কিন্তু সূত্রপাত করেছে, নতুন ব্যবস্থা কিন্তু গঠন করেছে। বিপ্লব শুধু ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ইংল্যান্ডের পৃথিবীর মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। বিপ্লবের সমর্থনে ক্লাব এবং সমিতি স্থাপিত হয়। এগুলি বিপ্লবের আদর্শ প্রচার করতে থাকে। বিপ্লব দিয়েছিল সাম্য, স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনের প্রতি এক ধরনের আনুগত্য। তাহলে বিপ্লব কিন্তু সাম্য, স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনের প্রতি এক ধরনের আনুগত্য তৈরি করেছিল। চারজন উল্লেখযোগ্য দার্শনিক কারা ছিলেন? ডেভিড হিউম, জেরেমি বেন্থাম, জেমস পিট এবং জন স্টুয়ার্ট মিল। চারজন উল্লেখযোগ্য দার্শনিক কারা ছিলেন? ডেভিড হিউম, জেরেমি বেন্থাম, জেমস মিল এবং জন স্টুয়ার্ট মিল। উপযোগ্য ধারণাটি নতুন নয়। 17 শতকে রিচার্ড কাম্বারল্যান্ড এবং ফ্রান্সিস হ্যাটিসন এই তত্ত্বের কথা উল্লেখ করেছেন। সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ এই তত্ত্বটি তিনি হাটিনসনের লেখায় লক্ষ্য করেন। সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ তত্ত্বটি হাটিনসনের লেখায় কিন্তু লক্ষ্য করা যায়। দার্শনিক ও রাজনৈতিক আলোচনা এই ধারণাটি সার্থক এবং দার্শনিক এবং রাজনৈতিক আলোচনা এই ধারণাটি সার্থকভাবে প্রয়োগ করেছেন জেরেমি বেন্থাম। উপযোগবাদ মানুষের স্বাভাবিক অনুভূতি, প্রবৃত্তি,
দর্শনের শ্রেষ্ঠ প্রবক্তা এবং তাহলে আমরা কাকে বলতে পারি উপযোগবাদে চিন্তানায়কদের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে ডেভিড হিউম। ইংল্যান্ডের লিবারেল ঐতিহ্য থেকে উদ্ভূত এই চিন্তানায়ক কিন্তু তাহলে ইংল্যান্ডের লিবারেল ঐতিহ্য থেকে উদ্ভূত এই চিন্তানায়ক উপযোগবাদকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। তিনি যুক্তিবাদী চিন্তা ভাবনার বিরোধিতা করেন, কারণ যুক্তিবাদ নিয়ে মানুষের সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে পারে, সবকিছু দিয়ে যুক্তি দিয়ে বিচার করতে পারি না। যুক্তির যে সহজাত প্রবৃত্তি এবং ঐতিহ্য কিন্তু অনেক বেশি শক্তিশালী। তাহলে যুক্তির যে সহজাত প্রবৃত্তি এবং ঐতিহ্য কিন্তু অনেক বেশি শক্তিশালী। সেটা আমরা সবাই জানি। সবকিছু থেকে যুক্তি দিয়ে বিচার করতে সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। তাহলে কি যুক্তির যে সহজাত প্রবৃত্তি হচ্ছে অনেক শক্তিশালী। হিউমের বক্তব্য যুক্তিবাদী দার্শনিকরা সমাজ, অর্থ এবং সমাজ, রাষ্ট্র এবং অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে ব্যর্থ হয়েছিল। তাহলে তার মধ্যে কি হচ্ছে, যুক্তিবাদী দার্শনিকরা সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রের অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে কিন্তু ব্যর্থ হয়েছে। যুক্তিবাদ বিস্তার করে কিন্তু স্বাভাবিক সামাজিক মতবাদ এবং রাষ্ট্র ব্যবস্থার সমালোচনা করেন। তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। এগুলির মধ্যে বিখ্যাত হিউমের সমালোচনার মধ্যে তিনি কোনো সমাজ, ধর্ম, নৈতিকতা এবং রাষ্ট্র ব্যবস্থাকে তিনি হিউমের সমালোচকদের মধ্যে তারা যে করেছিলেন তিনি কাকে কাকে আক্রমণ করেছিলেন, তিনি সমাজ, ধর্ম, নৈতিকতা এবং রাষ্ট্র ব্যবস্থাকে আক্রমণ করেছেন। কিন্তু গঠনমূলক দিক দিয়ে তিনি গঠনমূলক দিক থেকে তিনি তেমন গুরুত্ব দেননি। রাষ্ট্র সমাজের উৎস হিসাবে তিনি সামাজিক চুক্তি মতবাদে রাষ্ট্র এবং রাষ্ট্র সমাজের উৎস হিসাবে তিনি সামাজিক চুক্তি মতবাদকে তিনি আক্রমণ করেছেন। তিনি বলছেন আদিম মানুষ চুক্তি করে সমাজে রাষ্ট্র গঠন করেছিল। আদিম মানুষ চুক্তি করে সমাজে রাষ্ট্র গঠন করেছিল। এই যুক্তি মেনে নেওয়া যায় না। ইতিহাস কিন্তু এরকম নজির আবার দার্শনিক যুক্তি দিয়ে ব্যাখ্যা হয় না। জনগণের সরকারকে মেনে নেওয়ার তার ভিত্তি চুক্তি নেই। এই যুক্তি হলো মানুষের স্বার্থবোধ এবং অনুভূতি। তাহলে জনগণের সরকারকে মেনে নেওয়ার তার ভিত্তি চুক্তি নয়, এই ভিত্তি হলো মানুষের স্বার্থবোধ এবং অনুভূতি। সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য মানুষ সরকার মেনে নেয়। সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য মানুষ সরকার মেনে নেয়। সরকার মানার মানার চেয়ে বেশি সুবিধাজনক হলো আসল। তাহলে কি সরকার মানা বা না মানার চেয়ে বেশি সুবিধাজনক এবং সুবিধার উপযোগিতা হচ্ছে আসল কথা। মানে কথাটাকে আমরা ইউটিলাইজ রাখি। হিউমের চিন্তা ভাবনায় যুক্তিবাদী তিনি মনে করেন প্রাকৃতিক আইন বা স্বাভাবিক যুক্তিবাদগুলো কিছু নেই। মানুষ সুকমিশন করে তার প্রকৃতি আচরিত সবকিছু নিয়ামক। তাহলে মানুষের তাহলে আমরা কি মানুষের সবকিছু হচ্ছে নিয়ামক। তাহলে সমাজের শাশ্বত বলে তো আমার কিছুই নেই, কারণ মানুষ নিজেই তো শাশ্বত। কি মানুষ কিছুটা তা না, সমাজের শাশ্বত বলে কিছু নেই। মানুষ সমাজের মধ্যে বাস করে, এটি হলো তার কাছে সরকারি দায়ক। মানুষের ইতিহাস ঈশ্বরের কোনো ভূমিকা নেই ইত্যাদি। এদের উপযোগবাদ বলতে গেলে কিন্তু এখানে অনেক কথা উঠে আসে। উপযোগবাদী দর্শনের শ্রেষ্ঠ প্রবক্তা এবং এছাড়া আমরা জানি আর কারা কারা ছিলেন, জেরেমি বেন্থাম, জেমস মিল এবং জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল এরকম অর্থনৈতিক আইন ইতিহাস নিয়ে তারা কিন্তু লিখতে থাকেন। তারা কিন্তু লিখতে থাকেন।
উপযোগবাদের নীতি কিভাবে উপযোগবাদী দর্শনের শ্রেষ্ঠ প্রবক্তা কে ছিলেন? আমরা যদি ধরে নিই উপযোগবাদী দর্শনের শ্রেষ্ঠ প্রবক্তা ও ভাষ্যকার ছিলেন হচ্ছে বেঞ্জামিন বেন্থাম। প্রকৃতপক্ষে তিনি হলেন এই দর্শনের প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রচারক। মানে একদিকে যেমন আমরা বিবেকটাও বললাম, তেমনি উপযোগবাদী দর্শনের শ্রেষ্ঠ প্রবক্তা ও ভাষ্যকার বেঞ্জামিন বেন্থাম। প্রকৃতপক্ষে তিনি হলেন এই দর্শনের প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রচারক। উপযোগবাদী নীতি কিভাবে নির্ধারিত হবে বেন্থাম কিন্তু তাও দেখতে হবে। উপযোগবাদী নীতির উপর নির্ভর করে তিনি ইংল্যান্ড সহ অন্যান্য দেশের আইনে উপযোগবাদী নীতির উপর নির্ভর করে তিনি ইংল্যান্ড সহ অন্যান্য দেশের আইনে কিন্তু খসড়া তৈরি করেছিলেন। তাই উপযোগবাদী নীতির উপর নির্ভর করে তিনি ইংল্যান্ড সহ অন্যান্য দেশের আইনে কিন্তু খসড়া তৈরি করেছিলেন। বেন্থাম স্বাভাবিক অধিকারের তিনি ইংল্যান্ড সহ অন্যান্য দেশের আইনের খসড়া তৈরি করতে পারেন। উপযোগবাদী নীতির উপর নির্ভর করে তিনি ইংল্যান্ড সহ অন্যান্য দেশের আইনের খসড়া তৈরি করেছিলেন। বেন্থাম স্বাভাবিক অধিকারের ধারণা কিন্তু বাতিল করে দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন স্বাভাবিক আইন বলে কিন্তু বেন্থাম হতে তিনি দেখিয়েছিলেন যে তিনি মনে করেন স্বাভাবিক আইন বলে কিন্তু কিছুই নেই। এক্ষেত্রে হিউমের ধারণা কিন্তু তাকে হিউমের রচনা তাকে প্রভাবিত করেছিল। সামাজিক চুক্তির মতবাদকে তিনি বাতিল করেছিলেন। উপযোগবাদীরা এই তত্ত্ব নিয়ে বলে উপযোগবাদীরা কিন্তু তত্ত্বকে বিশ্বাস করত না। বেন্থামের চোখে আইন হলো দুই ধরনের, স্বর্গীয় মানবিক। স্বর্গীয় আইন অনেকটাই অস্পষ্ট অনিশ্চিত, সেজন্য মনুষ্যসৃষ্ট আইনই হলো সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি। সরকার মানুষের জন্য আইন প্রণয়ন করে এবং সেক্ষেত্রে একমাত্র বিচার্য বিষয় হচ্ছে আইনটি মানুষের পক্ষে মঙ্গলজনক কিনা। শাসিত জনগণ সরকারের বিরোধিতা করবে না, বিদ্রোহ থেকে বিরত থাকবে, তার ফলে লাভ বেশি কম। বেন্থামের মধ্যে সরকারের ক্ষমতা কি ছিল অসীম, তার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, সংস্কার ও বিপ্লব তার কোনো আস্থা ছিল না। বেন্থাম ছিলেন একটা সংস্কার আইনের ভাষ্যকার। আর জেমস মিল হলেন বেন্থামের প্রিয় শিষ্য। তিনি উপযোগবাদে কিন্তু ভীষণ ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন, সেই যুগে তিনি বেঞ্জামিন বেন্থামের মানুষ ছিলেন। তিনি আরো অনেক কিছুই তিনি এখানে উল্লেখ করেছিলেন। 100 বছর ধরে উপযোগবাদী দর্শন ইংল্যান্ডে প্রভাব বিস্তার করেছিল। যার কথা এখানে না বললেই না, সেটা উপযোগবাদ এবং বেন্টিং। বেন্টিং এর বেন্টিং হল ব্রিটিশ সাম্রাজ্যবাদের একমাত্র রাষ্ট্রীয়, তিনি আদর্শবাদ দ্বারা প্রভাবিত সাম্রাজ্য কাঠামো নির্মাণে মনোনিবেশ করেন এবং পরবর্তীকালে বেন্টিং উপযোগবাদী চিন্তা উপযোগবাদী ছিলেন না কথা বলা যায় না, তিনি উপযোগবাদী চিন্তা ভাবনা নিয়ে কিন্তু পরবর্তীকালে তার একটা গড়ে উঠেছিলেন। ভারতের শাসনের সঙ্গে তার দীর্ঘদিন যোগাযোগ ছিল। তার উপযোগবাদী দর্শন যখন এখানে করা হয় তাহলে তার মানে তার কিছুটা প্রভাব কিন্তু তার মধ্যে লক্ষ্য আছে, বা তিনি কিন্তু এই ধ্যান ভাবনা তার মধ্যে তারা কিন্তু উপযোগবাদী দর্শন দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। লর্ড বেন্টিং যখন কোম্পানির গভর্নর জেনারেল দেশে আসে, তখন কিন্তু দেশে বার্ষিক ঘাটতি ছিল 1 কোটি পাউন্ডের মতো। প্রশাসনিক ও বিচার ব্যবস্থা করতে কিন্তু বেন্টিং কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, কতটা উপকারিতা বা উপযোগবাদের সঙ্গে মিল আছে সেটা দেখা দরকার। তিনি কেন্দ্রীভূত শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় কিন্তু নিশ্চিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে বেন্টিং কিন্তু অনেক কিছু অবদান রেখেছে, সেটা আমরা নিজেরাও জানি। বা 1813 খ্রিস্টাব্দে চার্টার একটি কোম্পানি সরকার শিক্ষাগত খাতে বরাদ্দে গ্রহণ করেছিল। বেন্টিং পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে যে বেশি রাজ্যের কাঠামোগত শিক্ষা নিয়ে কিছু নেই, সুতরাং ইংরেজি মাধ্যমে পশ্চিমে এই নিয়ে কিন্তু পরবর্তীকালে আমরা অনেক তথ্য দেখেছিলাম বা অনেক দ্বন্দ্ব ছিল। কিন্তু বেন্টিং যে মোটামুটি ভাবে প্রাচ্যবাদ দ্বারা প্রভাবিত হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকে জানি। ভারতের ইতিহাসে বেন্টিং এর প্রধান পরিচয় সমাজ সংস্কারক হিসাবে ইউরোপীয়দের বা রাষ্ট্রবাদী উপযোগী অবদান
তাই বিচার ব্যবস্থা বিবর্তন হয়েছিল। তাহলে কিরকম ভাবে সে বিচার ব্যবস্থা বিবর্তন হয়েছিল? তাহলে আমরা দেখতে পারি যে নিশ্চয়ই এখানে কোনো না কোনো ভাবে সে বিচার ব্যবস্থা বিবর্তন হয়েছিল। যদি আমরা ধরেও নিই যে বিচার ব্যবস্থা কিভাবে বিবর্তন, এখানে দেখা যাচ্ছে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সবচেয়ে উল্লেখযোগ্য ছিল যে ভারতীয় আইনে নথিবদ্ধ ভারতীয় নথিবদ্ধ ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থার উন্নত কাঠামো হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ভারতের কোম্পানি ব্রিটিশ শাসনের মূল স্তম্ভ ছিল সৈন্যবাহিনী এবং পুলিশ বাহিনী। এখানে পরিষেবা সংরক্ষণ ঘোষণা করা হয়েছিল 1861 খ্রিস্টাব্দের আইনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু প্রতিযোগিতা বাইরে থেকে সদস্যদের নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। অনেক সময় দেখা যাচ্ছে সিভিল সার্ভিসে যত আচ্ছা বিচার ব্যবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে অনেক রকম বিচার ব্যবস্থা বিভক্ত যদি আমরা করেই নিই, তাহলে ইন্ডিয়ান পেনাল কোড এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কিন্তু এখানে গৃহীত হয়। এর আগে দেশের প্রচলিত প্রধানকে আইন হিসাবে এখানে গণ্য করা হতো। নতুন ব্যবস্থার ফলে ভারত জুড়ে আইনগত একটু প্রতিষ্ঠিত হয়। 1881 খ্রিস্টাব্দে হাইকোর্ট আইনে কলকাতা বম্বে ও মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। পরে এলাহাবাদ, লাহোর, পাটনা এবং নাগপুরে কিন্তু হাইকোর্ট স্থাপিত হয়। হাইকোর্ট আইন দেশের ফৌজদারি বিভাগ বিচার থেকে আর্থিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। 1861 খ্রিস্টাব্দে হাইকোর্ট আইন অনুসারে প্রতিটি হাইকোর্টে একজন প্রধান বিচারপতি 15 জন পুলিশের দলে নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে হাইকোর্টে কিন্তু বিচারকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল। 19 অতিরিক্ত বিচার নিয়োগের ব্যবস্থা হয়েছিল। গভর্নর জেনারেল 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক নিয়োগ করার অধিকার লাভ করেছিল, কারণ হাইকোর্টের বিচারক পদে নিযুক্ত হবেন তাও এই আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়। তারা হাইকোর্টের বিচারক পদে নিযুক্ত হবেন এই আইনে কিন্তু তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তারা এছাড়া ভাতা, পেনশন ইত্যাদি সম্পর্কে নিয়মগুলি রচনা করার অধিকার পেয়েছিলেন। ক্রিমিনাল প্রসিডিউর কোডে ভারতীয় ফৌজদারি বিচার ব্যবস্থা কাঠামোকে কিন্তু এখানে গড়ে তোলা হয়েছিল। সর্বনিম্ন আদালত হবে ম্যাজিস্ট্রেট। এগুলি আবার তিনটে শ্রেণীতে কিন্তু সর্বনিম্ন আদালত হবে ম্যাজিস্ট্রেট, সেগুলি তিনটে ভাগে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1000 টাকা জরিমানা, 2 বছরের জেল দেওয়ার ক্ষমতা পান। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1 মাসের 50 টাকা জরিমানা করার অধিকার, 1 মাসের জেল, 50 টাকা জরিমানা করার অধিকার পেয়েছিলেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো অধিকার পেয়েছিলেন। কালেক্টর এবং ডেপুটি কালেক্টররা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর ভারতীয়রা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। জানি আমরা এখানে মোটামুটি ভাবে ব্রিটিশরাই কিন্তু বিচার ব্যবস্থার উচ্চপদে তারা নিয়োগ করা হতো এবং ভারতীয়রা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর ব্রিটিশরা হচ্ছে প্রথম শ্রেণীর তারা ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা এখানেও তাদেরকে কিন্তু করা হয়েছিল। এবার দেখবো হচ্ছে ভারতের অপরাধের ক্ষেত্রে তিনি মামলা হাইকোর্টে পাঠিয়ে দেবেন। এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে হাইকোর্টের আইন ছিল জেলা, জজ ইত্যাদি। ভারতের বিচার ব্যবস্থা আরো পৃথক ছিল, দেশের শাসন এবং নিয়ন্ত্রণ ছিল। এই রামমন্দির শুরু করে জাতীয় কংগ্রেসের অনেকেই কিন্তু শাসন বিচারকের ঘনিষ্ঠ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয় না। তাহলে এই ক্ষেত্রে কি আমরা দেখতে পেয়েছি, তার মানে
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রামমোহন থেকে শুরু করে কিন্তু আরো অনেকেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ দেখিয়েছিল। কারণ শাসন এবং বিচার বিভাগের মধ্যে যদি যোগাযোগ থাকে তাহলে সে সুষ্ঠুভাবে সেই কখনোই সেটাকে করা যায় না। মানে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আহ, যদি আমরা দেখি যে বিচার ব্যবস্থাটা এই হচ্ছে শাসন বিচার বিভাগের যোগাযোগ ছিল। শাসন বিভাগের প্রধান জেলা সদর বিচার সহ বিচারক হিসাবে নিযুক্ত হতেন। তার মানে সিস্টেমের ভিতরে কিন্তু বা বিচার ব্যবস্থার ভিতরে কিন্তু অনেক রকমের পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। প্রশাসনিক সুবিধার কথা বলে এই ব্যবস্থা সংস্কারে কিন্তু তারা রাজি হয়নি। এর সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক প্রশ্ন এবং জাতিগত শ্রেষ্ঠত্বের কিন্তু অভিমান। ভারতীয় জাতিগত শ্রেষ্ঠত্বের অভিমান ভারতীয় বিচারকরা ভবিষ্যতে তারা ভবিষ্যতে যে প্রশাসনকে বিপদে ফেলবে সে সম্পর্কে এদের শাসন সম্ভব ছিল না। বিচার বিভাগ ও আইনের ক্ষেত্রে ভারত বিভাগের অস্তিত্ব ক্রমশ প্রভাব বিস্তার করে চলেছিল। বিচার বিভাগের শাসনের বিবর্তন ইতিহাসের উল্লেখযোগ্য ব্যবস্থা প্রবর্তন। 1961 খ্রিস্টাব্দ থেকে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হয়ে উঠেছিল। গান্ধীজি জাতীয় আন্দোলন পরিচালনার দায়িত্ব জাতীয় কংগ্রেসের অনেক নেতা ছিলেন হচ্ছে আইনজীবী। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা। এরপর আমাদের হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ভারতীয় আইনজীবীদের নথিবদ্ধকরণ ব্যবস্থা করা হয়েছিল। এরপর হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থা ইস্পাত কাঠামো হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের আগে কিন্তু কোম্পানি ডিরেক্টর সভা চুক্তি করে সিভিল সার্ভিসের সদস্যদের নিযুক্ত করত। 1853 খ্রিস্টাব্দের শেষ চার্টার ভারতীয় সিভিল সার্ভিসে কিন্তু মূল পরিবর্তন ঘটিয়ে দেয়। কোম্পানি ডিরেক্টরদের নিয়োগ ক্ষমতা বেড়ে গিয়ে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে পরীক্ষার মাধ্যমে সদস্যদের কিন্তু নিয়োগের ব্যবস্থা করেছিল। সদস্যদের কিন্তু নিয়োগের ব্যবস্থা করেছিল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোলকে পরীক্ষা গ্রহণের দায়িত্ব ইংল্যান্ডে কাকে দেওয়া হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোলকে পরীক্ষা গ্রহণের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ব্যবস্থা অনুযায়ী 1865 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা নিরীক্ষা সিভিলিয়ানদের প্রশিক্ষণের জন্য ডায়াবেটিক কলেজটি ছিল তা কিন্তু খুলে দেওয়া হয়েছিল। বোর্ড অফ কন্ট্রোল সিভিল সার্ভিস মোটামুটি সিভিল সার্ভিসের চার্লস ফুট 1821 খ্রিস্টাব্দে তিনি পাশ করেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন। এই আইন অনুসারে কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা হতে শুরু করেন। এই আইন পাশ করে পার্লামেন্ট ভারতের সিভিল সার্ভিসে যোগদানের ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নিতে কিন্তু তারা স্বীকার করে নিয়েছিল। কোম্পানির শাসনভারে সিভিল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু বেনিয়ম করা হয়েছিল। বেনিয়ম কাজ করেছিল। 1861 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস আইন এইসব কাজকে আইন নামে স্বীকৃতি দিয়েছিল। এই ঘটনাটি আসলে উদ্দেশ্য ছিল বেশ কিছু উচ্চতর সিভিল সার্ভিসের বেশ কিছু উচ্চতর সিভিল সার্ভিসের জন্য কিন্তু সংগঠিত করা। তিনটি শ্রেণীতে ভাগ করে সেক্রেটারি, জুনিয়র সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি ইত্যাদি সিভিল সেশন জজ এগুলো ইত্যাদি করে কিন্তু সংগঠিত করা হয়েছিল আইএসসি জন্য। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস আইন 1899 খ্রিস্টাব্দে চার্টার আইনে পুরনো ব্যবস্থা সিনিয়রিটি ভিত্তিতে পদোন্নতি এটা কিন্তু বাতিল করেছিল। যেখানে ভারতীয়রা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। যোগ্যতা পদোন্নতির মাপকাঠি হওয়ার কোনো ভারতীয় যোগ্যতা পদোন্নতির মাপকাঠি হওয়ায় কোনো ভারতীয় ডিভিশনাল কমিশনার কিন্তু করতে পারত না। বিচার বিভাগে কোনো ভারতীয় হাইকোর্টে কিন্তু
পুরোনো বিধি অনুযায়ী প্রত্যেক প্রেসিডেন্সির সিভিল সার্ভিস সদস্যরা নিজেদের কিন্তু তারা প্রেসিডেন্সি পুরোনো বিধি অনুযায়ী প্রত্যেক প্রেসিডেন্সির সিভিল সার্ভিস সদস্যরা নিজে নিজে প্রেসিডেন্সিতে কিন্তু তারা রয়েছে। 1861 খ্রিস্টাব্দের আইনে এই পুরোনো নিয়মটি কিন্তু বাতিল করা হয়নি। মানে পুরোনো নিয়মে কিন্তু এই আইনটি বাতিল করা হয়নি। অনেক রকমের চেঞ্জেস এসেছিল সেই সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ওএলএসটি বা কর্নওয়ালিস এসব তারা কিন্তু অনেক রকম ভাবে সংস্কার করতে চেয়েছিল। সংস্কার করতে চেয়েছিল। এরপরে আমরা দেখবো হচ্ছে কেমব্রিজ ও অক্সফোর্ডে আবার কিছুদের তাদের কিন্তু গ্র্যাজুয়েটদের অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ 21 বছরের মধ্যে গ্র্যাজুয়েট আইএস পরীক্ষায় বসাতে তাদের একটা আপত্তি ছিল। আপত্তি ছিল, পরবর্তীকালে সেটারও সংশোধন করা হয়েছিল। এরপরে আমরা দেখবো যে সিভিল সার্ভিসকে নতুনভাবে আবার চেঞ্জ করা হয়। আর সবচেয়ে যেটা হচ্ছে সৈন্যবাহিনী এবং পুলিশ বাহিনী। ভারতের কোম্পানি কোম্পানির সাম্রাজ্য পরিবর্তন সৈন্যবাহিনীর আয়কর বেড়েছিল। কোম্পানির যৌথ অবস্থায় ইংল্যান্ডে নৌবহরের সাহায্য বিভিন্ন নানান প্রশাসনিক জটিলতা কিন্তু দেখা দিত। কোম্পানি কলা সূত্রের পর থেকে তার নিজস্ব সৈন্যবাহিনী কিন্তু গঠনের দিকে নজর দিয়েছিল। ভারতীয় কৃষকদের সৈন্যবাহিনীকে গ্রহণ করার প্রথম কোম্পানি শাসনকালে সেই ধারাই ছিল, কিন্তু পরবর্তীকালে ভারতীয় রাজারা কৃষকদের নিয়ে সৈন্যবাহিনী গড়ে তুলতে কিন্তু পরবর্তীকালে সেই ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হয়। শুধু ভারতীয় রাজাদের নিয়মপত্র অনুসারে কোম্পানি সৈন্যবাহিনী গড়ে তোলা হয়নি, কৃষকদের সৈন্যবাহিনীতে নেওয়া হয়। তবে গর্ভবতী মানুষের 4 থেকে 20 শারীরিকভাবে বেশি সংখ্যক বলে গণ্য করা হতো, যদিও তাদেরকে নেওয়া হতো অনেকভাবে করা হতো। সুতরাং মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এতক্ষণ যে আলোচনা করলাম, তাহলে তাকে দেখা যায় 1910 দেওয়ানি লাভের সময় আমরা জানি মুঘল ফৌজদাররা ছিল শান্তিশৃঙ্খলা রক্ষা করার কিন্তু যখন মুঘল সাম্রাজ্য যারা ফিরেছিলেন কিন্তু তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পুলিশি ব্যবস্থাকে বলে সাজিয়েছিল এবং সেখানে অনেক রকমের পরিবর্তন এসেছিল। তাহলে আজকে যে আমাদের আলোচনা আমরা যে দেখলাম সেটা হচ্ছে দেখা যাবে যে উপযোগবাদ কি, বা প্রথমে আমরা শুরু করেছিলাম কার্যকার্যের মধ্যে দিয়ে, এবং সেখান থেকে উপযোগবাদ কি এবং উপযোগবাদ বলতে কি বোঝায়, কার্যকার্য উইলিয়াম কলেজের কি অবদান ছিল ইত্যাদি। এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে উইলিয়াম কলেজের কি অবদান উইলিয়াম কলেজের কি অবদান ছিল ইত্যাদি। উইলিয়াম কলেজের কি অবদান ছিল, তাহলে উইলিয়াম কলেজের কি অবদান ছিল সেটা আমরা দেখতে পেয়েছিলাম। উইলিয়াম কলেজে কি কারণে ওখানে শুরু করা হয়েছে, পরবর্তীকালে কেন তা শেষ করা হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে উইলিয়াম কলেজটাকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছিল, উইলিয়াম কলেজকে সেখানে হাইব্রিড কলেজ করা হয়েছিল। এছাড়াও এখানে যারা বিদেশ থেকে আসে তারা তাদের 3 বছরের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেই সঙ্গে পরবর্তী উপযোগবাদ এখানে পাশ্চাত্য শেষ পর্যন্ত পাশ্চাত্য কি কৌশল ছিল না, তাদের পাশ্চাত্যের মাধ্যমে কি প্রভাব হয়েছিল বা শেষ পর্যন্ত তার সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল কিনা পাশ্চাত্য ইত্যাদি। উপযোগবাদের মধ্যে কারা কারা উল্লেখযোগ্য, উপযোগবাদ বলতে কি বোঝায়, যা আমাদের উপযোগিতায় লাগে বা কাজে লাগে, সেখানে যে বেনথাম বা হিউ বা এছাড়াও বেনথাম এছাড়া আমরা কাজে দেখতে পেয়েছিলাম জেমস হিল এবং তার জন স্টুয়ার্ট মিল। প্রত্যেকেই ধারণা পেয়েছিলাম
বেন্থাম মোটামুটি একটা সরকারি নিয়ন্ত্রণ আসে, তারপরে কোনো কিন্তু সরকারি নিয়ন্ত্রণ নেই। তারপরে আমরা পরবর্তী যে ইউনিটে সেখানে আলোচনায় দেখেছি ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের দিকে ভারতীয় আইন নথিবদ্ধকরণ করা হয়েছিল, সিভিল সার্ভিসকে উন্নত করা হয়েছিল ইত্যাদি। তো আজকে আলোচনা মোটামুটি আমরা